আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন সরাসরি যুক্ত হব জনাব অ্যাডভোকেট সাইবুদ্দিন সিদ্দিকী সাহেব, সভাপতি চট্টগ্রাম জেলা শাখা মানবাধিকার বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা। আসলে আমরা কেমন আছেন আপনি? আজকে আপনার কাছে যুক্ত হওয়ার কারণ হচ্ছে এই যে মনে করেন আমরা দেশের এই ক্লান্তি লগ্ন পরিস্থিতিতে মনে করেন সরকারের মেয়াদ মাত্র 2 মাস, আসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তো আমাদের দেশে বিভিন্ন রকম সমস্যা দেখা দিলে মনে করেন এই যে মানবাধিকার সংস্থাগুলো থেকে কিছু কিছু বার্তা আমরা পেয়ে থাকি বা তাদের কিছু বিবৃতি আমরা পেয়ে থাকি। এই বিষয়ে আপনাদের মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে কি বিবৃতি আছে বা আপনাদের প্রতিক্রিয়া কি? জি জি, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় মহাসচিব, যুগ্ম মহাসচিব মানবিক ফারবাজ শেখ হৃদয় সাহেব আপনাকে কিছুটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন এবং আমাদের মহানগর শাখার সভাপতি জনাব কামাল ভুঁইয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ীও এবং তেল গ্যাস সম্পর্কে উনি ভালোই জানেন, সে কারণে সুন্দরভাবে বলছেন। যার কথা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস চলতেছে। এটা হচ্ছে যে বিশ্বব্যাপী একটা সমস্যা। যেমন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধের প্রেক্ষিতে এখন বর্তমানে জ্বালানি তেলের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার উৎপত্তি দেখা দিয়েছে। যেমন আমরা বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি রাষ্ট্র, ডেভেলপিং স্টেট বলা যেটাকে। আমরা সরাসরি যদিও বা যুদ্ধের সাথে জড়িত নই, বাংলাদেশ সরাসরি এই যুদ্ধে জড়িত নয়, কিন্তু কথা হচ্ছে এটা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইসিস হচ্ছে, এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইসরায়েল, তারপরে ইরানের সাথে আবার মিডল ইস্টের যে সৌদি আরব, কাতার, ওমান, সব রাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে গেছে। যে কারণে আমরা চাইলেও এই ক্রাইসিসের ফাঁক থেকে বের হয়ে যেতে পারতেছি না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বিদ্যুৎ যাই কবে সেটা বড় কথা নয়, বিদ্যুৎ আসছে কবে সেটা এখন বড় কথা। গতকালকে 10টার সময় আমাদের বাসায় বিদ্যুৎ গেছে, সেই বিদ্যুৎ 12টার মধ্যেও আসে না আমাদের বাকলিয়াতে। তাহলে 2 ঘন্টা করে লোডশেডিং, 2 ঘন্টা যায় আবার 2 ঘন্টা পরে আসে। কোথাও আপনি বলকালিতে খবর নিলাম যে একই অবস্থা। তাহলে যদি বিষয়টা শুধু তেলের উপর থাকতো তাহলেও একটা কথা ছিল, তেল নির্ভর আরো অনেক শিল্প আছে। যেমন তেলের উপরে গাড়ি চলে, এখন এই গাড়ির তেল পাওয়া যাচ্ছে না, এখন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের কামাল ভাই ঠিকই বলছেন, উনি ওটার ব্যবসায়ী, যে এলপি গ্যাস কত ছিল যে আগে, মানে এ মাসে গত মাসে ছিল 1313 টাকা, এখন এ মাসে মানে 1718 টাকা ছিল, 28 টাকা ছিল, এখন আবার 1940 টাকা। এইভাবে কিন্তু এটা ওনার কথা, কিন্তু গ্রামে দেখবেন যে আরো বেশি 250 আজকে আবার এই তো কথা। তাহলে এই যে বিষয়গুলো এখন দেখা যাচ্ছে যে কি, একজনে আজকে সকালে বলল এই নাকি সিদ্ধ চালের ভাত খায়, হোটেলে গেছে ভাত খাওয়ার জন্য। বলতেছে যে এখন কোন হোটেলে আর সিদ্ধ চালের ভাত রান্না হচ্ছে না। কেন? বলছে যে সিদ্ধ চালের ভাত রান্না করতে গেলে গ্যাস বেশি লাগে, সেই কারণে মানে আতপ চালের ভাত রান্না করছে হোটেলে, সে কারণে ভাত না খেয়ে। এখানে আমি একটু অ্যাড করি, আমি গত কিছুদিন আগে একটা বাসা দেখতে গিয়েছিলাম, ওখানে আমাকে গত মাসে আর কি প্রথমে বলা হচ্ছে এখানে সিদ্ধ চালের ভাত রান্না করা যাবে না। আমি বলি কেন? গ্যাস বেশি যাবে। এটা কিন্তু রাইট। তাহলে
এই যে মানুষের খাদ্যাভ্যাস, যেমন আমার নিজের পরিবারেও যে আগে আমরা যেখানে 4-5টা তরকারি, মাছ মাংস বা এক এক ছেলে এক এক রকমের খাই, এরকমের করে রান্না করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সব জায়গায় ওই ক্রাইসিসটা আছে, অর্থাৎ কন্ট্রোল করা হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে আসি আমাদের মানবাধিকার পরিস্থিতিতে। এই যে তাহলে বাদ, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইগুলো হচ্ছে মৌলিক অধিকার, মানুষের অধিকার। আমরা মানবাধিকার কাজ করি মানুষের অধিকারের জন্য। বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা বাংলাদেশে যে কয়টি মানবাধিকার সংস্থা কাজ করে তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা, আমরা কোনো সরকারের চোখ রাঙানিকে ভয় পাই না, কোনো আন্তর্জাতিক সংস্থা কে কি বলল তাতে আমরা কোনো ভয় পাই না। এগুলো দেখার সময় আপনাদের আছে বলে মনে করি, কারণ বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমরা 3-4টা আইডি চলে গেছে, আপনি নিশ্চয় জানেন। হ্যাঁ। কারণ কি, সত্য তুলে ধরার জন্য আমাকে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের মানবাধিকার সংস্থার এই সমস্ত কথা বলার দরকার নাই। আমি বলছিলাম যে আমি জেলা শাখার সভাপতিত্ব পদ চলে যেতে পারে, কিন্তু আমার গণতান্ত্রিক যে অধিকার, ভোটের অধিকার যে সরকার হরণ করবে সেই সরকারের বিরুদ্ধে আমি কথা বলবো। এই সরকার, সেই সরকার শুধু আওয়ামী লীগ সরকার নয়, এই সরকারও যদি আমার গণতান্ত্রিক অধিকার হরণ করে, আমার মৌলিক অধিকার হরণ করে, আমার বাদ, কাপড়, বাসস্থানের অধিকার হরণ করে, তাহলে আমি এই সরকারের বিরুদ্ধেও কথা বলতে বাধ্য। কারণ এটা আমার মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার যেদিন আমি পদে এসেছি, দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ কি, আমরা মানুষের কথা বলার জন্য এসেছি, এখানে কারো চোখ রাঙ্গানিকে আমরা ভয় পাই না। কারণ আমি তো এখানে সরকারের লেজুর ভিত্তিক করার জন্য আসি নাই। জনগণের অধিকার যদি আমরা বলতে না পারি যে আপনি একটা পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ হবে, সেটা আমরাই বলতে হবে। যে আপনি যে একটা পণ্য কিনছেন, যে কার্ল মার্কসের যে পণ্য ক্রয় বিক্রয়ের যে একটা থিওরি আছে, সেটা আপনি ফলো করতে হবেন। পুঁজিবাজারের যে একটা পণ্য আপনি উৎপাদন খরচ, লেবার কস্ট সবকিছু মিলিয়ে একটা পণ্যের উপর আপনি কত টাকা লাভ করতে পারবেন, সেটারও একটা বিষয় আছে। আপনি 50 টাকার পণ্য 500 টাকা বিক্রি করতে পারবেন না। 50 টাকার পণ্য যদি 500 টাকা বিক্রি করেন, তাহলে সেখানে আপনাকে জবাবদিহি করতে হবে। এবং আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা কর্মীরা সেইভাবে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়, কাজ করে। মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম বিভাগ সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব পারভেজ শেখ হৃদয়, ওনার একটা ওয়ার্কিং টিম আছে, যেটা সত্য কথা। আমি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি, আমি হচ্ছে যে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার বিশেষ করে লিগেল এইডটা দেখাশোনা করি, আইনটা আমি দেখাশোনা করি, কিন্তু ফিল্ড পর্যায়ে দেখাশোনা করেন পারভেজ শেখ হৃদয়, জনাব কামাল উদ্দিন ভূঁইয়া সাহেব, এবং আমাদের ওয়ার্কিং টিম আছে। আমাদের ওয়ার্কিং টিম যারা আছে, তারা মাঠ পর্যায়ে কোথায় কি দুর্নীতি হচ্ছে, ভোক্তা অধিকারে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা, কোনো খাদ্যে ভেজাল হচ্ছে কিনা, বা কারো গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কিনা, কোনো মানুষের সম্পদের হানি করা হচ্ছে কিনা, এইগুলা বিশেষ করে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার একটা বিভাগীয় অফিস আছে, যে বাইজিদ বোস্তামি, ওখানে পারভেজ শেখ হৃদয় সাহেব বসেন, কামাল সাহেবের একটা অফিস আছে মহানগরের, ওখানে আমাদের বিষয়গুলো অনেকটা লিগেল এইডের বিষয়গুলো কি হয়, সমাধান হয় আপোষের মাধ্যমে। আজকে একটা বিষয় আপোষের মাধ্যমে সমাধান করলেন, এর জন্য ধন্যবাদ জানাই। এখন কথা হচ্ছে, ধরুন মানুষের বাদ, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে মানুষের অধিকার। তাহলে মানুষের অধিকার যেখানে লঙ্ঘিত হবে, আমরা সেখানে আছি। এখন আপনি সরকারের দায়িত্ব নিয়েছেন, আপনি 2 মাস নিয়েছেন না 2 দিন নিয়েছেন, সেটা আমার দেখার বিষয় না। আপনি সরকারের দায়িত্ব নিয়েছেন, আপনাকে জিনিসগুলো দেখতে হবে।
কি কোথায় যে দুর্নীতি হচ্ছে, যেই এলপি গ্যাস 1700 টাকায় বিক্রি করার কথা, 1800 টাকায় বিক্রি করার কথা, সেই এলপি গ্যাস 2800 টাকায় কেন বিক্রি হচ্ছে তা আপনাকে দেখতে হবে। বিদ্যুতের ঘাটতি কোথায় কিরকম হচ্ছে, কতটুকু আছে তা আপনাকে দেখতে হবে। আপনি বলতেছেন বিদ্যুতের কোনো সমস্যা নাই, আপনি বলতেছেন তেলের কোনো ঘাটতি নাই, তাহলে আপনার গ্যাসের কোনো সংকট নাই, গ্যাসের কোনো সংকট নাই, পাম্পে এই সমস্যা কেন? তাহলে এগুলো কি করতে হবে? প্রশাসন দিয়ে মনিটরিং করতে হবে, আপনাকে মনিটরিং করতে হবে। এখন যে যাই করুক না কেন দোষটা কিন্তু সরকারের উপর যাবে, এটা নিয়ম, এটা নিয়ম, এটা আমাদের দেশের একটা রীতির মতো ঋতু। এখন আমাদের কথা হচ্ছে আমরা সরকারের সমালোচনা করতে বসি নাই, বা আমরা সরকারের পক্ষ অবলম্বন করতে বসি নাই। কারণ কি আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা, মানুষের জন্য কাজ করি, জনগণের সাথে কাজ করি। আমরা জাতির সঙ্গে রেজুলেশন মুক্ত একটা সংগঠন। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, এখানে আমি একটু অ্যাড করি। এই যে মনে করেন আমরা অনেকে বলা বলি করতে দেখা যাচ্ছে আর কি, বর্তমান যেহেতু আমরা মাঠ ময়দানে কাজ করি, আমাদের তো মনে করেন সবকিছু বিভিন্ন তথ্য আমাদের কাছে উঠে আসে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বলা বলি করতে শোনা যাচ্ছে, এই যে করোনাকালীন সময় সারা যে পৃথিবী বললে এক পর্যায়ে সারা পৃথিবীর লকডাউনের মতো একটা কি লকডাউন ছিল, জাস্ট বন্ধ না, ওই সময় নাকি মানুষ এই ধরনের সংকটে পড়ে নাই। আসলে বর্তমান এই সংকটের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। সেটাও কথা ঠিক আছে, করোনাকালীন সংকটের সময়ে মানুষ এ ধরনের সংকটে পড়েন নাই। আসলে ইন্টারন্যাশনাল ক্রাইসিসটা বিপদ সবসময় এক রকমের হয় না। সেই সময়ে মানুষকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার জন্য কেউ বলতে হয় নাই, নিজে নিজে মানুষ তালাবদ্ধ হয়ে গেছে। পিতা মরে গেলে ছেলে লাশ দাফন করতে যায় নাই। ওই সময় ক্রাইসিসটা দেখা দেয় নাই, ভিন্ন রকমের, আরেক রকমের। এখানে ইন্টারন্যাশনালি আমাদেরকে বাংলাদেশ সহ বিভিন্ন তুলনামূলক আর্থিকভাবে সংকটাপন্ন রাষ্ট্রকে, মার্কিন যুক্তরাষ্ট্র বা এই কি বলে যে ফ্রান্স, জার্মানি ইত্যাদি রাষ্ট্র থেকেও আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। এখন কথা হচ্ছে এখনকার ক্রাইসিসটা হলো অন্য রকমের। এখনকার ক্রাইসিসটা যুদ্ধের ক্রাইসিস। যে ধরেন এখন উপসাগরীয় যে যুদ্ধ, মিডল ইস্টের আমাদের বেশিরভাগ মানুষ মিডল ইস্টের নির্ভর, মিডল ইস্টে কাজকর্ম করে। এক, দুই নম্বরে সারা বিশ্বব্যাপী তেলের বাজারটা হলো মিডল ইস্ট। তাহলে আসলে আমরা মুসলমানরা তো সমৃদ্ধশালী একটা জাতি। তেলের জন্য আর কিছু হোক বা না হোক, তেলের জন্য আমরা সমৃদ্ধশালী একটা জাতি। কিন্তু এই ক্রাইসিসটা হচ্ছে যে আমাদের তেল ওখান থেকে আসতে পারতেছে না বা আসছে, এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব সেই কারণে তো বলছে মানুষের যে আপনি যখন ক্ষমতায় থাকবেন দোষটা আপনার উপরেই হবে সবসময়। যেমন এখন বিদ্যুৎ চলে গেলে তারেক জিয়ার সমালোচনা হয়, প্রধানমন্ত্রীর সমালোচনা হয়, সরকারের সমালোচনা হয়, এগুলো শেখ হাসিনার আমলেও হয়েছে। আচ্ছা, জনাব অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, কথা বললে কথা আসে আর কি। তো আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়ে গেল। এই যে মনে করেন আমরা এখনো অনেকে আবারও দেখতে পাচ্ছি আর কি, এই যে পাকিস্তানের যে 1971 সালে পাকিস্তানের তাবেদারি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য 1971 ঘটেছিল, ঠিক না? তো এখন আমরা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখতে পেয়েছি, এই যে কালের কণ্ঠতে, এগুলা হচ্ছে জাতীয় পত্রিকা বা এই যে বিভিন্ন পত্রপত্রিকায় যুগান্তর থেকে শুরু করে এই সমস্ত পত্রিকা আমরা দেখতে পেয়েছি এই যে রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হলো। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই জাতীয় কথা আসলে আসতেছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একজন যে সম্পাদক বা একজন রিপোর্টার তো মিথ্যা লিখতে পারে না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আছে। এটা ঠিক আছে। এই জন্যই তো বলছে
তাহলে যুদ্ধটা কি জন্য হয়েছে? এই যুদ্ধের শুরুটা কি জন্য? না, এই যুদ্ধটা কি জন্য? আপনি কথাটা সঠিকই বলছেন যে আমি একটা স্বাধীন দেশ, 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ দেশে শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। তাহলে আমরা অন্যের কথায় চলবো কেন? কথা শুনলে সঠিক আছে, এটাই আমার কথা না সঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে আপনার আমাদের বাংলাদেশটা সহ এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো এমন এক পর্যায়ে যে রাষ্ট্র আসলে অনেক কিছুর জন্য এখন বিদেশ নির্ভর। যেমন আপনি বলছেন সঠিকই, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে কেন? আমরা তো স্বাধীন রাষ্ট্র, আমরা তো স্বাধীন। এটা বড় কথা নয়। এখন তো অনেকে প্রশ্ন করতেছে যদি কোনো কারণে ইরান হেরে যায় তাহলে আমাদেরকে হজ করতে যেতেও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগতে পারে, সর্বক্ষেত্রে হয়তো লাগতে পারে। যাই হোক, তাহলে এগুলো হচ্ছে যে বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু আসতেছে। তাহলে কেন আসতেছে? হ্যাঁ, এইটা আমি তাহলে মূল পয়েন্টে চলে আসি। যুদ্ধটা কি জন্য? আমাকে প্রথম বুঝতে হবে যুদ্ধটা কি জন্য। যুদ্ধটা হয়েছে, এটাও ইরানের প্রশ্ন, যে পারমাণবিক অস্ত্র ইরান তৈরি করতেছে, এটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরানের কাছে যে ইউরেনিয়াম আছে এগুলো ধ্বংস করতে হবে, আমাদেরকে দিয়ে দিতে হবে, এগুলো আমাদেরকে দিতে হবে বা ধ্বংস করতে হবে। তাহলে এই যে আপনার কথা ধরে বলি, ইরান বলতেছে আপনি আমেরিকার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতে পারে, রাশিয়ার কাছে যদি অস্ত্র থাকতে পারে পারমাণবিক অস্ত্র, পাকিস্তানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতে পারে, ইন্ডিয়ার কাছে যদি থাকতে পারে, আমার কাছে থাকলে আপনি আমেরিকার অসুবিধা কোথায়? এক। 2 নম্বরে, আপনি আমেরিকার অসুবিধা হোক বা না হোক সেটা বড় কথা নয়, আমি ইরান আমার নিরাপত্তার জন্য আমি ইউরেনিয়াম রাখতে হবে। আমার নিরাপত্তার জন্য আমাকে পাকিস্তানের মতো, ইন্ডিয়ার মতো পারমাণবিক বোমা বানাইতে হবে। কেমন? জুলফিকার আলী ভুট্টো এক সময় বলেছিল পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে ঘাস কি হলেও ইন্ডিয়ার মতো পারমাণবিক অস্ত্র বানাতে হবে, না হলে পাকিস্তান রাষ্ট্র টিকে থাকবে না। তাই তারা কষ্ট করে হলেও বানিয়েছে, এখন ইন্ডিয়ার সাথে কন্টেস্টে আসছে। এই কথাটা বলার কারণ কি? এই কথাটা বলার কারণ হলো ইসরায়েল একটা ছোট রাষ্ট্র, 1 কোটি বা 10 লক্ষ মানুষ হবে মাত্র মধ্যপ্রাচ্যের। এই রাষ্ট্রটি পুরো মিডল ইস্টকে কাবু করে রাখে। তাহলে কিসের কি ভিত্তিতে? এই রাষ্ট্রটির প্রেক্ষিতে ইরান মিডল ইস্টের নিরাপত্তা ক্ষুণ্ণ। ইরান মনে করতেছে যে ইসরায়েল তাদের জন্য হুমকি স্বরূপ, কারণ ইসরায়েল তো আমেরিকার বসিয়ে দেওয়া একটা রাষ্ট্র এবং ইসরায়েল কে যত ধরনের সাহায্য সহযোগিতা অস্ত্র দিয়ে থাকে এগুলো আচ্ছা যাই হোক, একটা মজার কথা বলি। গত কিছুদিন আগে আমেরিকান এক কূটনীতিকের কথা ফাঁস হয়েছে। উনি বলছে যে কি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধটা শুরু করাটা উচিত হয়নি। কারণ কি, এখন যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্রেরও কি হয়েছে, গলার কাটা হয়ে গেছে। কেন? কি জন্য? এখন মার্কিন যুক্তরাষ্ট্র না যেতে পারতেছে পিছে, না যেতে পারছে সামনে আসলে তাদের সৈন্য সমান্তরাল ক্ষতি হয়, তাদের অস্ত্র ধ্বংস হয়, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের সাথে লেগে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট মানহানি হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকের মন্তব্য, সেই কারণে আমেরিকানরাও বিরোধিতা করতেছে যে ইরানের সাথে আপনি এভাবে যুদ্ধে লাগলেন কেন? কোন ছাড়তে? ইরানের যুক্তি সঠিক আছে। ইরান বলছে যে আমার কাছে যদি পারমাণবিক অস্ত্র আমি বানাই
আমি তো আর মার্কিন যুক্তরাষ্ট্র আমার সাথে যুদ্ধ না করলে আমি সেখানে ব্যবহার করব না। করবো না। আমি আমার নিরাপত্তার জন্য অস্ত্র বানাচ্ছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে যে আপনি অস্ত্র বানাতে পারবেন না, ইউরেনিয়াম নাকি ইউরেনিয়াম আপনি রাখতে পারবেন না। এখন সে সেম টু সেম আমাদের বাংলাদেশে তেল আনার জন্য মার্কিন এই তো যুক্তরাষ্ট্র কথা। আমার অনুমতি লাগবে, এটা জানতে আমার চেয়েছিলাম। অনুমতি লাগবে। এই জন্যই যে বলা হচ্ছে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। যদিও বা আমরা রাজনৈতিক ভাবে একটা পতাকা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি? আজকে যদি আমরা অর্থনৈতিক মুক্তি পেতাম তাহলে আজকে আমাদেরকে তেলের জন্য অন্য রাষ্ট্রের মুখাপেক্ষি হতো কেন? 90 টাকার নিচে কোনো সাল নাই বর্তমানে বাংলাদেশে। আচ্ছা, বিগত দিনে তো আমরা এরকম অনুমতি বিষয় নিয়ে কোনো পত্র পত্রিকায় দেখলাম না। না, এটা সঠিক আছে আপনার কথা। বিগত দিনে অনুমতির কথা আসে নাই। কি জন্য আসে নাই? তাও আবার 60 দিনের অনুমতি দিছে যুক্তরাষ্ট্র, 2 মাসের। আসলে ঠিক, এই যে বিগত দিনে এগুলো কথা আসে না। এখন আমাদের সরকার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিতে পারতেছে না, সরাসরি কিন্তু ইরানের পক্ষও নিতে পারতেছে না। কারণ কি? এখন ধরেন আর্থিকভাবে আপনি লাভবান হইতে গেলে তাহলে আমাদের বেশিরভাগ পোশাক শিল্প হচ্ছে ইউরোপিয়ান স্টেটে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের বাণিজ্য বেশি। ইরানের সাথে সামান্য পরিমাণে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টের কারণে, ধর্মগত কারণে আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন করতে পারছি না। সে জায়গায় এখন আমাদের যারা সরকারে থাকে, আপনি নিশ্চয় বুঝবেন, যারা সরকারে থাকে তারা অনেক সময় জাতীয় সংঘের প্রভাবশালী রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণের বাইরে অনেক সময় যেতে পারে না। আপনি সমাজে দেখেন না, আপনি গ্রামেই দেখেন না, যে যত বড় মস্তান তাকে আপনি সালাম দিতে ইচ্ছে না হলেও, আমার বাবা বলতো যে অমুককে দেখলে তোমার যদি সালাম দিতে ইচ্ছে না হয়, মাথা চুলটা হলেও কি করিও, চুলকাইও, সে মনে করবে আপনি তারা সালাম দিচ্ছেন। এখন অবস্থাটা সেরকম। আমি তাকে সালাম দিতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু সে যদি যদি তাকে সালাম না দিই তাহলে সে আমার বাড়িতে এসে হামলা করবে। সেই কারণে আমি মাথা চুলকেলে সে মনে করবে যে কি সালাম দিছে, আমি তাকে সালাম দিছি। এখন আপনার আমার কোনো উপায় নাই। ভারতের মতো রাষ্ট্র, যে রাষ্ট্রের 140 কোটি লোক সংখ্যা, সেই রাষ্ট্র ইসরায়েলে গিয়ে বলছে যে ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড এন্ড ইন্ডিয়া ইজ দ্য মাদারল্যান্ড। তাহলে ভারত বলতেছে ইসরায়েল তাদের বাবা। আর বললাম না আমি। এই যদি হয় তাহলে বুঝেন ওই ছোট রাষ্ট্রটার প্রভাব কত। রাষ্ট্র ছোট, ক্ষমতা বেশি, তার প্রভাবটা কত। সামনে মনে করেন আমাদের খাদ্য আমদানি করতে বা কোন রকমের অনুমতি প্রয়োজন হচ্ছে কিনা, এটা তো আমাদের ভয় হচ্ছে এখন। আমদানি তো প্রয়োজন, আমরা তো আমদানি নির্ভর রাষ্ট্র, অনেকটাই আমদানি নির্ভর রাষ্ট্র। আমাদের বেশিরভাগ জিনিসে তো আমদানি বহির্বিশ্ব থেকে আমদানি করতে হয়। আমাদের সাল, আমাদের সাথে বার্মার সাথে অনেক সম্পর্ক খারাপ, তারপরে তো বার্মা থেকে আমাদেরকে সাল আমদানি করতে হয়। দেখবেন যে কোরবানোর সময় গরু আসতেছে। এই যে আমাদের তো অনেক কিছু মশলা জাতীয় জিনিস বার্মা থেকে গরুর আসার সময় কোনো অনুমতি লাগবে না, এটাই আসলে। যাই হোক, আমরা এখন মানবাধিকারের কথা বলি। কথা হচ্ছে, যাক আপনাকে ধন্যবাদ। এখন আমরা বর্তমান পরিস্থিতিটাকে অনুধাবন করে শুধু জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি অনুরোধ রাখবো যে মানুষের জন্য মৌলিক অধিকার, বাঁচার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার হরণ না হয়। যারা সরকারে আছে তাদের প্রতি, যারা দায়িত্বে আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ রইল, এই দেশের মানুষের যে খাদ্য
আপনি কোন দেশ থেকে আনছেন তা দেশের মানুষ বুঝবে না, বোঝার দরকারও আমাদের নাই। আমরা কোনো এলসি ব্যাপারে বুঝি না, কোন দেশ থেকে আনছেন তা আমরা জানি না। আমাদের দেশে খাদ্য আসুক, খাদ্য থাকুক, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হোক, আমাদের গ্যাসের নিরাপত্তা নিশ্চিত করা হোক, বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হোক, ছাত্রছাত্রীরা আজকে ক্লাসরুমে যেতে পারতেছে না সেটা নিশ্চিত করা হোক, শিক্ষাঙ্গনে সন্ত্রাস হচ্ছে এই সন্ত্রাস বন্ধ করা হোক, আমাদের মানুষের যে চলাফেরার যে অধিকার সেই অধিকারের জন্য কেউ কোনো হস্তক্ষেপ না করে, শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছিনতাই রাহাজানি এগুলো হচ্ছে, এগুলো যেন বন্ধ হয়। এজন্য আমরা সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, সবার প্রতি আমরা অনুরোধ জানাই। আমরা অতীতেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা এভাবে বলেছি, কেউ কে কি মনে করলো তা আমরা ভাবলে হবে না, কারণ আমরা মানবাধিকার কর্মী, অবশ্যই মানুষের জন্য মানবতার অধিকার নিয়ে কথা বলতে আমার হবে। ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যাই হোক, এখন আমার বক্তব্য এখানে শেষ। বাকিটুকু সামান্য কিছু আমার কেন্দ্রীয় নেতা জনাব পারভেজ শেখ হৃদয় সাহেব, যিনি মাঠে ময়দানে সর্বক্ষণিক আমাদের টিম নিয়ে কাজ করেন, ওয়ার্কিং কমিটির লিডার, আমাদের সারা বাংলাদেশের ওয়ার্কিং কমিটির অন্যতম লিডার জনাব পারভেজ শেখ হৃদয় সাহেব, ওনার কিছু বক্তব্য থাকলে আমি ওনাকে ফ্লোর দিচ্ছি, আপনি বলেন। জনাব পারভেজ শেখ হৃদয়, আপনি বলুন। ধন্যবাদ আমাদের প্রিয় চ্যানেলের প্রতিনিধি ভাই এবং আমাদের সম্মানিত চট্টগ্রাম জেলার বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব এবং আমাদের চট্টগ্রাম মহানগরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমাদের কামাল ভূঁইয়া ভাই, রাঙামাটি পার্বত্য জেলা থেকে আগত মিজানুর রহমান ভাই, নানিয়ারচর সভাপতি এবং আপনারা যারা দর্শক আছেন সকলকে জানাচ্ছি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম বিভাগ এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আপনারা যে কথাটা অত সময় আলোচনা হলো দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নিয়ে, আমি বিদ্যুৎ নিয়ে ছোট্ট একটু কথা বলতে চাই। আমার পাশে যে বাসা দেখলাম যে একটু ঝগড়া হচ্ছে, জোরে আওয়াজ হচ্ছে, জোরে আওয়াজ হলে সবাই কিন্তু বাঙালিরা কান পাতে, ছেলেকে বলতেছে পড়তে বসো, ছেলে বলে আম্মু কারেন্ট আসুক তখন পড়তে যাবো, তোর বাবাকে বলতো তোমার ছেলেকে ডাক দাও পড়ার জন্য, আব্বু আমি তো গরমে পড়তে পারতেছি না, আমার কারেন্ট এসে পড়বো, তখন ওর ওয়াইফ কথা না শুনে ব্যাগ নিয়ে বাপের বাড়ি চলে গেছে, ছেলে না খেয়ে শুয়ে রয়েছে। তখন আমি আজ থেকে 10,000 টাকা দিলাম, কলিং দিলাম, কলিং তো বাজানা বিদ্যুৎ নাই, যে কি হয়েছে এই ব্যাপার, তখন ওর ওয়াইফকে বোঝালাম, ছেলেকে বোঝাইলাম, মোটামুটি নিয়ন্ত্রণ আসলো। তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনার যে দপ্তরে যে কর্মকর্তা আছে তারা যেন দুর্নীতি না করে, সুদৃষ্টি রাখবে যেন তারা কাজটি মতন করে। ওরা নামাজের সময় বিদ্যুৎ বন্ধ করে দেয়, আজানের সময় নামাজ বিদ্যুৎ বন্ধ করে দেয়, ছেলেপেলেরা পড়ার সময় বিদ্যুৎ বন্ধ করে দেয়, এটা যেন বন্ধ না করে অন্য একটা সময় বন্ধ করে, যদি বিদ্যুতের সংকট আছে তেলের কারণে, এটা আমি সরকারের কাছে অনুরোধ জানাবো। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যে আজকে যারা আজকে আপনার যে টিভি চ্যানেল আপনারা আমাদের কাছে আসছেন আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমাদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য, আপনারা কিন্তু একটা অনুমোদন লাগে, আপনারা কিন্তু একটা মন্ত্রণালয় আছে, আপনাদের হলো তথ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ করে সমগ্র বাংলাদেশ। আজকে দেখেন ব্যাংক ও বিমা তাকে নিয়ন্ত্রণ করে কে? আইডিয়ার উন্নয়ন কর্তৃপক্ষ। আজকে দেখেন সংস্কৃতি মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করে কে? সংস্কৃতি মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়। আজকে যতগুলো লিমিটেড ব্যাংক আছে এই ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ ব্যাংক। তা সুতরাং মানবাধিকার প্রতিষ্ঠা যে বাস্তবায়ন সংস্থা আমরা যে বলি বাংলাদেশে, আমাদের নিয়ন্ত্রণের জায়গাটা কোথায়? আমরা তো বিশ্বব্যাপী, যেহেতু আমরা লোকাল কাজ করি, আমাদের নিয়ন্ত্রণের জন্য আমাদের আমি মনে করব একটা মন্ত্রণালয় দরকার, একটা দপ্তর দরকার, তাহলে কথা বলার অধিকার থাকবে। আমাদের প্রতি মিথ্যা মামলা হয়, মিথ্যা বিভিন্ন সমালোচনা হয়, তখন প্রতিরোধ করার মতন কেন্দ্রের থেকে আমাদের বিভিন্ন সমস্যার মোকাবেলা আমরা সঠিক পর্যাপ্ত সহযোগিতা আমাদের কর্মীরা পায় না। আমার চট্টগ্রাম বিভাগে হয় না এখনো, অন্য বিভাগের কথা শুনেছি। তা আমি মনে করব এই জাতীয় সংসদে যথেষ্ট আলোচনা হচ্ছে মানবাধিকার নিয়ে। বাংলাদেশে স্বাধীনের পর যদি মানবাধিকার লঙ্ঘন হয়, সবচেয়ে বেশি হয়েছে কার? আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর দল, প্রথম জিয়াউর রহমান, পরে খালেদা জিয়া, বর্তমান আমাদের তারেক জিয়া, তার পরিবার প্রতি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। গরিব দুঃখী অনেক মেহনতি মানুষেরও আইনজীবীর প্রতি, সাংবাদিকের প্রতি, মানবাধিকার কর্মীর প্রতি শুধু মানবাধিকার লঙ্ঘন হয়েছে। শুধু উনির পরিবার হয় নাই, সবার পরিবার হয়েছে। তা সুতরাং আমি চাই বাংলাদেশে যেন মানবাধিকার লঙ্ঘন না হয়। সেজন্য কি করতে হবে? আমি একা কাজ করলে হবে না, আমার আপনার প্রশাসন সকলের সুদৃষ্টি থাকতে হবে।
তাহলে ধন্যবাদ। আমি এই বিষয়টা বলতে চাই, এবং এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যারা অনুমোদিত সংস্থাগুলো আমরা বাংলাদেশে কাজ করি, আজকে ৭৮ বছর বয়স, আমার জন্মের আগে এই মানবাধিকার জন্ম হয়েছে। রাইট। তাহলে বাংলাদেশে যারা কাজ করি, আপনার বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় বেতন বাড়াচ্ছেন, টাইম স্কেল দিচ্ছেন, তা আমি অনুরোধ করব, সরকার যদি আমার ভিডিওটা পেয়ে থাকে, সরকারি প্রশাসন যদি পেয়ে থাকে, সরকারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, অনুরোধ করছি, বাংলাদেশে যে মানবাধিকারগুলো আছে তাদেরকে একটি সম্মানী ভাতার ব্যবস্থা করেন। যখন আপনি নির্বাচনে ইশতেহারে এই বর্তমান সরকার বলেছিল ফ্যামিলি কার্ড, আরেকটা রাখছিল বলে রাখতর ফ্যামিলি কার্ড, কিন্তু এই রাখতর ফ্যামিলি কার্ড আজকে মানুষ উপকার হচ্ছে। ফ্যামিলি কার্ডের জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তা আমাদের মানবাধিকারের প্রতিনিধিদের জন্য একটি সম্মানী ভাতা 10,000 হোক 5,000 হোক আপনার করার জন্য বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাবো। বর্তমান সরকার যথেষ্ট মানবিক, তা আমরা এগুলো আমরা যদি সমাজে কাজ করে যাচ্ছি, সে লক্ষ্যে আজকে যে দ্রব্যমূল্যের কথা বলছেন, সেটা দেশের প্রেক্ষাপট বর্তমান বাজারের দিকে তাকিয়ে হচ্ছে। আশা করি এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা দেশবাসীকে সকলকে শান্ত থাকার জন্য, এই বর্তমান সরকারকে রাষ্ট্র গড়ার জন্য সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করছি। এটা আমার মানবাধিকার থেকে দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ।